সার্জিসদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এই দেশে আর মব চলবে না, মব। তো বলি ভাই, তোমরা এনসিপি কোন দল? হ্যাঁ, তোমরা তো রাজাকার রে ভাই। তোমরা বারবার বাংলাদেশের প্রমাণ করে দিচ্ছ যে তোমরা রাজাকার। এদিকে সার্জিস হাসনাত ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়ে কঠিন তুপের মুখে পড়ে দেশে আবারও তুলপার ঘটনা হচ্ছে। জাতিসংঘ অ্যাকশন নিচ্ছে বাংলাদেশের উপর, অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে। সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। শুনো, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগকে সরাতে পারবে না। তারা বিভিন্ন ভাবে ফিরে আসবে, এটাই হচ্ছে ৭১-এর শক্তি। যেভাবে তোমার বাপ দাদা ১৪ গোষ্ঠীরা ৭১-এ আওয়ামী লীগের হাতে উত্তম মাধ্যম খাইছে, নাকে খড় দিয়া বাংলাদেশ থেকে চলে গেছে না, ঠিক তোমাদেরও এভাবেই চলে যেতে হবে ভাইয়া। এটা রিয়েলিটি, কেমন ভাইয়া মেনে নাও, আবারও উত্তম মাধ্যম খাবা তুমি ভাই। আপনি প্রথম কালপ্রিট, প্রথম দাগী আসামি, তাকে না ধরে আপনি দোষর তো সেকেন্ডারি বিষয় ভাই, দোষর তো দ্বিতীয় অপরাধী। প্রথম অপরাধীর কাছে টিকিটিও ছুঁইতেও পারেন না। সব জায়গায় যে লুটেরাদের যে একটা রাজত্ব, এক লুটেরা চলে গেছে, আরেক লুটেরা আসছে, এটাই তো আপনারাই বলছেন, আমরা বলছি না। কিন্তু কোন দেশের রাজার মূল শক্তি কি? তার সেনাপতি রক্ষা করে। আমাদের সেনা প্রধানই তো মেইন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কে রক্ষা করবে? এই দেশ প্রধান রক্ষা করবে, উনি আমাদেরকে তো রক্ষা করবে। আর ওই রক্ষার দাবি থেকে বলতেছি, পুরো দেশে একটা বাস ডলা দেন। আমার মনে হয় যে সার্জিস হাসনাত বাকি যারা আছেন তারা অনেক ভাবে চাইলে আলোচনায় থাকতে পারেন, এমনি কিন্তু তারা আলোচনায় থাকেন। মানে সেনাবাহিনী ইস্যুতে কথাবার্তা বইলা সেনাবাহিনীকে বিতর্কিত করার যে চেষ্টা, এটা কিন্তু আসলে আমার মনে হয় যে আস্তে আস্তে পরিহার করা উচিত। এখন ইউনূস সাহেবের অবস্থা এরকম, বিভিন্ন দল, বিশেষ করে বিএনপি এবং তার সাঙ্গপাঙ্গ, তার চামচার কিছু দল, তারা এমন ভাবে জাল বিছাইতেছে, মানে ডক্টর ইউনূস সরকারকে আস্তে আস্তে আটায় আনতেছে। পাকিস্তানি জঙ্গিবাদী এই হানাদার বাহিনীরাই দখল করে বসে আছে। দেখেন, বাংলাদেশে পুনরায় উদ্ধার করতে হলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো বিকল্প এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। কারণ বিএনপির বর্তমান কোনো ভূমিকা নাই, বিএনপি পারতেছে না রাজপথে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সার্জিস হাসনাত এবং আরও যারা শিক্ষার্থীরা রয়েছে তারা আবারও নতুন রূপে কেঁপেছে এবং ডক্টর ইউনূসের উপর সরাসরি প্রভাব ফেলতেছে। এই নিয়ে আমাদের দেশের অনেকেই কিন্তু সরাসরি অ্যাকশনে যাচ্ছে এবং এইটার বিষয়কে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপ, জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করতেছে এবং বাংলাদেশের মধ্যে কীভাবে আবারও শান্তি ফিরিয়ে আনবে, এইটা কিন্তু তারা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, এই নিয়ে শেখ হাসিনার কপাল খুলে, শেখ হাসিনার বিশাল একটা বিজয় হয়। তারা যে পরিকল্পনা করেছিল দেশের মধ্যে আন্দোলন করাবে, মিছিল করাবে, ঝামেলা লাগাবে, এটা কিন্তু দেশের মধ্যে এমনিতেই হচ্ছে। গাইজ, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয়, সার্জিস হাসনাত তারা কি করে এবং দেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। আমার মনে হয় যে সার্জিস হাসনাত বাকি যারা আছেন তারা অনেক ভাবে চাইলে আলোচনায় থাকতে পারেন, এমনি কিন্তু তারা আলোচনায় থাকেন, তাই না? বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকেন, কিন্তু সেনাবাহিনীকে নিয়ে, সেনা প্রধানকে নিয়ে ওজনের বাহিরে কথাবার্তা বলা, অথবা মানে সেনাবাহিনী ইস্যুতে কথাবার্তা বইলা সেনাবাহিনীকে বিতর্কিত করার যে চেষ্টা, এটা কিন্তু আসলে আমার মনে হয় যে আস্তে আস্তে পরিহার করা উচিত। আরে ভাই, ফেসিবাদ বিরোধী অবস্থানে সেনাবাহিনীর অবস্থান মানে কি? এটা তো ৫ই আগস্ট প্রমাণিত হয়ে গেছে যে ফেসিবাদ বিরোধী অবস্থানে সেনাবাহিনীর অবস্থান কি। তৎকালীন প্রেক্ষাপটে সেনাবাহিনী যদি না চাইতো তাহলে এই দেশে আরো ২-৪-২০,০০০ মানুষ মরতো, তারপরে হয়তো শেখ হাসিনার পতন ঘটত। এই যে ১৮ মাস সময় নির্বাচনের জন্য সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছেন, অথবা গত ১০ মাস যাবৎ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তারা ব্যালেন্স রাখছেন, এখানে তো স্পষ্ট সেনাবাহিনীর অবস্থান কি। তারপরে কেন বারবার সেনাবাহিনী নিয়ে কথা বলিয়া নতুন আমার কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে যে এদের এথিক্সের মধ্যে সেনাবাহিনী আসলে কি সমস্যা। এটা তো একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ৩ দিন পরে পরে সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের অধ্যত্বপূর্ণ কথাবার্তা। আজকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। তারা কি তোমার রাজনৈতিক দলের সদস্য না কর্মী? না, আমরা বুঝতে চাই যে সেনাবাহিনী কি কোনো রাজনৈতিক দলের কর্মী, সেনাপ্রধান কি কোনো রাজনৈতিক বক্তব্য দিবেন নাকি না আলাদা কোনো কর্মকাণ্ড করবেন। এখন কেন এই কথা বলছে? মব যারা উস্কায়, এদের মধ্যে এই এনসিপির নেতাদের অবস্থানটা তো স্পষ্ট, এরা মবকে পৃষ্ঠপোষকতা করে। জিএম কাদের ফেসিবাদের দোষর, তার বিরুদ্ধে মামলা আছে, দেশে আইন আছে, পুলিশ আছে, আদালত আছে, তাকে গ্রেপ্তার করবে। এখন জিএম কাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করা, আর এরপরে সেনাবাহিনী এই যারা মব পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে একটা সাঁড়াশি অভিযান চালিয়েছে। তো সেই অভিযানে বেশ কয়েকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন তাদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীল যিনি অফিসার আছেন তিনি জিজ্ঞাসাবাদ করছেন। এর মাঝখানে আপনারা দেখছেন, সকালে আমি ভিডিওটা দিচ্ছি, গভীর রাতে সার্জিস গিয়ে হাজির এখানে। কেন বাবা? আচ্ছা, এখন ওই ঘটনার প্রেক্ষাপটে
তার বক্তব্য হচ্ছে যে রাত 2টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুই নেতাকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করেছিল, রিভেঞ্জ নামের একটা ঘটনা তারা ঘটাইতে চাইছে, কিন্তু সেখানে আপনার ঠিক উল্টোটা ঘটে যায়। কি ঘটে যায় আপনারা শুরুতে দেখতেই পেলেন যে সেনাবাহিনীর এক পক্ষ লোক ব্যাপকভাবে এদেরকে পেটাচ্ছে। দর্শক বন্ধুরা, গতকালকে যখন নাকি আপনার জাতীয় পার্টি এনসিপির এগেনস্টে রাজপথে নামে বিক্ষোভ মিছিলটি পালন করে, তার এগেনস্টে আপনার পাল্টা একটি জবাব দেওয়ার জন্য এনসিপির নেতাকর্মীরা সার্জিসকে ইনফর্ম করে। সার্জিস সেখানে একটা অবস্থান নেন, নেওয়ার পরে তারা রিভেঞ্জ নিতে যান। আপনারা একটাবার এই ভিডিওটা দেখে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা আসলে কে কতটুকু বুঝতে পারলেন আমি জানি না, তবে আমি বলতে চাই যে ডান্ডার বাড়ির একটা ঔষধই আলাদা। কেমন ওই যে একটা কথা আছে না যে মাইরের উপরে ওষুধ নাই, বর্তমান এইটা হচ্ছে টোটাল বাস্তব কথা যে মাইরের উপরে কোনো ওষুধ নাই। এই সার্জিসকে দেখবেন, যদি একটা জিনিস আপনি লক্ষ্য করেন তাহলে সহজেই বুঝে যাবেন, সেটা হচ্ছে 5 আগস্টের পরে এই সার্জিস মানে যেভাবে আপনার চিৎকার চেঁচামেচি করে কথা বলে, মানে কোনো মুরব্বী দেখে না, কোনো সিনিয়র পার্সন দেখে না, হ্যাঁ মানে পাশ দিয়ে চাচা যাচ্ছে নাকি তার পাশে কোনো মুরব্বী বসে রয়েছে, নাকি স্কুলে কোনো শিক্ষক বসে রয়েছে, মানে কোনো কেয়ার নাই। হ্যাঁ এইভাবে আঙ্গুল নাড়ি নাড়ে বেয়াদবের মতো কথা বলে, কিন্তু সেনাবাহিনীর সামনে দেখতে পারলেন তো মানে মাইরের উপরে যে অরিজিনাল কোনো ওষুধ নাই, সেটা পুনরায় আবারও কি বুঝতে পারলাম। অন্যদিকে সার্জিস আলমের আপনার আরো একটি বক্তব্য, সেটি হচ্ছে, আচ্ছা শুনে আসুন তারপর বাকি কথা বলি। আমরা একদম এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ তারা বাংলাদেশে যেই কাজ করেছে একই কাজ বি টিম হিসেবে জাতীয় পার্টি করেছে, এবং আওয়ামী লীগের যে কনসিকুয়েন্স হয়েছে এবং আগামীতে আরো হবে বলে আমরা প্রত্যাশা করি। তিনি আপনার বোঝাতে চাচ্ছে যে ভাই আমাদের জাতীয় পার্টি মানে কাদের সিদ্দিকের বাসায় আক্রমণটা করছি, তার আগে এরা আমাদের উপর আক্রমণ করে, এবং এটাকে কেন্দ্র করেই আমরা কাদের সিদ্দিকের বাসায় আক্রমণ ঘটাইছি। মানে ভাই এই শালারা আসলে মানে মিথ্যা বলার একটা লিমিট থাকা দরকার। কেমন, কারণ আপনি অনেকেই খুব ভালোভাবে জানেন যে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সমস্ত বাংলাদেশের কিংবা রাজাকার বাহিনীরা সবাই কিন্তু বা দেশটা কিন্তু তাদের আপনার চিন্তাধারা, তাদের আপনার কথার মাধ্যমে কিন্তু দেশ সংরক্ষণ চলতেছে, তাই না? সরকার তাদের সবই তাদের। সেখানে জাতীয় পার্টির এত বড় দুঃসাহস হবে ভাই যে এদের উপরে আক্রমণ করবে? এরা আসলে ভাই ধৈর্যের একটা লিমিট থাকা দরকার, সেই লিমিটটাও তারা শেষ করে ফেলছে, বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান এনসিপির অবস্থা। মানে আপনার এখন গণমাধ্যমের সামনে আকুতি মিনতি করে কথা বলতেছে। তারা বর্তমান বিএনপিকে অনেকটা পারে তো সার্জিস বাপ বলেই মনে করেন আপনার নায়িকা ফলে যে বিএনপি আমার বাপ। হ্যাঁ এতদিন পিনাকি তারপরে আরো অনেকেই আমার বাপ ছিল, কিন্তু এখন তারা আমার বাপ না, এখন আমার বাপ হচ্ছে বিএনপি। কারণ বিএনপি সামনে নির্বাচন হলেই ক্ষমতায় আসতে যাচ্ছে, অনেকটা এই ধরনের আকার ইঙ্গিত তিনি দিলেন। এখন কথা হচ্ছে যে তিনি এত চুপচাপ হয়ে গেলেন কেন? ওই যে শুরুতে যে ভিডিওটা দেখলেন, লাঠির বাড়ি, মাইরের উপরে কোনো ওষুধ নাই, এখন বলতেছে যে ছাত্রলীগ, যুবলীগ, তারপর হচ্ছে আরো অনেকেই বর্তমান জাতীয় পার্টির সাথে একত্র হয়ে তারা ঢাকার রাজপথে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য একটা পায়তারা চালাচ্ছে। কত বড় বাটপার বলেন তো? আপনি একটা দলকে নিষিদ্ধ করবেন যে দলের হাত ধরে নাকি বাংলাদেশের আসলে স্বাধীনতা লাভ করে, সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে এবং সেই দলের এগেইনস্টেই আপনি একটা ট্যাগ লাগাই দিবেন যে এরা আসলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। যে কোনো দেশের রাজার মূল শক্তি কি? রাজাকে কে রক্ষা করে? তার সেনাপতি রক্ষা করে। সেনাপতি তো মেইন, আমাদের সেনা প্রধানই তো মেইন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কে রক্ষা করবে? এই দেশ প্রধান রক্ষা করবে। উনি আমাদের কত রক্ষা করবে? আর ওই রক্ষার দাবি থেকে বলতেছি, স্যার পুরা দেশে একটা বাস ডলা দেন। ওনার কথাবার্তার মধ্যে এরকম প্যাচ রে ভাই, মানে মাথা ধইরা যায়, মাথা ধইরা যায়। আমাদের দেশের বুদ্ধিজীবী, যাই হোক, এইসব বুদ্ধিজীবীরা যদি ওনাদের বুদ্ধিটা নেক কাজে লাগাইতো, সঠিক পথ দেখাইতো, তাহলে আজকে এই অবস্থা তৈরি হয় না। কত ভুল বুঝাবুঝি হচ্ছে। এর মধ্যে বিএনপির সবচেয়ে বড় ভুল বুঝা কি জানেন? ওনাদের কাছে রিপোর্ট আছে, ওনাদের গোয়েন্দা রিপোর্ট, যে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নির্বাচন দিবে এমন ভাবে যে নির্বাচনে অন্য কোন দল ক্ষমতায় আসবে, মানে -2 ফর্মুলা। আগে আওয়ামী লীগকে মাইনাস করছে, এখন বিএনপি কে মাইনাস করবে। এইটা ওনাদের মগজের মধ্যে ঢুকে গেছে, যার জন্য ডিসেম্বরেই নির্বাচন চায়। এই যে আজকে বসবে ওনারা 2টার সময়, কি আলাপ হবে জানি না, হয়তো মাঝামাঝি একটা ব্যাপার আসতে পারে। ওই যে আমরা যখন কেনাকাটা করতে যাই তখন দোকানদার আমাদের মধ্যে একটা মাঝামাঝি জায়গায় আসি না, আচ্ছা স্যার আপনার কথাও ঠিক রইলো, আমার কথাও ঠিক রইলো, এই দামটা দেন। মানে উনি একটু ছাড় দিল, আমি একটু ছাড় দিলাম, মাঝখানে একটা এরকম ব্যাপার হইতে পারে। মেবি এটা হইলেও মনে হয় খুশি হয়ে যাবে। হ্যাঁ ওরা একটা এক্সিট পয়েন্ট পেয়ে গেল, মানে বিএনপি বাইরে হয়ে যাবে। আর যদি না দেয়, যদি বলে যে না আমি জুনেই নির্বাচন দিব বা জুনের আগেই নির্বাচন দিব, ডিসেম্বর থেকে জুন, ওই আগের কথাই বলে,
তাহলে তো বাইরে আইসা ওই আগের কথাই বলবে ওনারা যে আমরা খুশি না, আমরা হতাশ। তখন কিন্তু দেশে খুব অরাজকতা হবে। অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গ্রামগঞ্জে। এর মধ্যে দেখেন পাবনাতে বিএনপি ভার্সেস জামাতে ইসলাম বিশাল ফাইট হয়ে গেল। জামাতে ইসলাম ভার্সেস বিএনপি, মনে রাখেন ব্যাপারটা। ওদিকে দেখেন রংপুরে জিএম কাদের সাহেবের বাসাবাড়ি ভাঙা ফেলাইছে, এরশাদ সাহেবের বাসাবাড়ি ভাঙা ফেলাইছে শুনলাম। আমার কথা হলো ভাই, বাসাবাড়ি ভাঙার ইচ্ছাই যখন হয়েছিল প্রথম দিকে, যখন ভাঙতা ছিল সবাই বাসা, তখন ভাঙা ফেলাইতা, তখন একটা ব্যাপার ছিল। এতদিন পরে 8, 9, 10 মাস পরে বাসাবাড়ি ভাঙার পিছনে কারণ কি? নিশ্চয়ই এর মধ্যে বুঝছেন রাজনীতি আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে জিএম কাদের সাহেব ওইখানে যায় রাজনীতি করতেছে, মানে সবাই সাথে বসতেছে একজন মেয়র দেওয়ার জন্য ওনাদের পক্ষ থেকে। আবার আওয়ামী লীগের বড় বড় কিছু ভালো নেতা নিয়ে উনি বৈঠক করতেছিলেন, আওয়ামী লীগের ভালো নেতা এবং বিএনপিরও কিছু কিছু ভালো নেতা। বিএনপির মধ্যেও কিন্তু কিছু কিছু মানুষ দল খুঁজতেছে, কিন্তু অন্য দলে যাইতে চাইতেছে। এরকম একটা কিছু হয়েছে, এটা ছড়ায় গেছে। ছড়ায় যাওয়ার পর বাড়িতে ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে, একটা বাইক পোড়াইছে, এরকম ঘটনা ঘটছে। আর্মি আইসা সবাইকে ডাকাইছে, শাসাইছে। আমার কথা কি, শাসানো কি জানেন? সত্যিকারের অপরাধী যে, কারণ ওনার বাড়ির সামনে তো সিসি ক্যামেরা থাকার কথা। ওই সিসি ক্যামেরার ফুটেজ দেখা একেবারে একটা বাস ডলা দিয়া দেন, বাস ডলা দিয়া দেন। দেখেন ভাই ব্রাদার, যে কোনো দেশের রাজার মূল শক্তি কি? রাজাকে কে রক্ষা করে? তার সেনাপতি রক্ষা করে। সেনাপতি তো মেইন, আমাদের সেনা প্রধানই তো মেইন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কে রক্ষা করবে? এই দেশ প্রধান রক্ষা করবে। উনি আমাদেরকেও তো রক্ষা করবে। আর ওই রক্ষার দাবি থেকে বলতেছি, স্যার পুরা দেশে একটা বাস ডলা দেন। অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু শুরু হয়ে গেছে, লিস্ট ধৈরা ধরা হইতাছে। আপনার এর মধ্যে অনেক ভিডিও পাইছেন, অনেক ভিডিও এখনো সামনে আসে নাই। সামনে আসলে বুঝতে পারবেন কাদেরকে ধরা হচ্ছে। একদম লিস্টের মধ্যে গত 7-8 মাস শুধু লিস্ট তৈরি করছে, সমস্ত ক্রিমিনালের নাম চলে আইছে খাতা কলমে। এখন শুধু ধরপাকড় চলবে, ধরপাকড়। আর এই ধরপাকড় দেখা আপনারা বুঝা ফেলাইবেন গত 8-9 মাস কে দেশটাকে অশান্তি করে রাখছিল। আর এই ধরপাকড় দেখা আপনারা বুঝতে পারবেন একদম পানি আর দুধ আলাদা হয়ে যাবে, কারা অরাজকতা তৈরি করছে। দেখেন এখানে কোনো অন্য দল নাই, দুইটা দলই জড়িত। তারা নিজেরাই মারামারি করতেছে, আওয়ামী লীগ আর বিএনপি, এই দুই দলের মধ্যেই চলতেছে। আবার দেখেন 60 থেকে 65 জনের মতো মারা গেছে শুধু নিজেরা মারামারি কইরা। একই দলের মানুষ, কিন্তু অন্য দলের না, কিন্তু অন্য দলের কেউ না। ব্যাপারটা বুঝা নিয়েন। এরকম অরাজকতা চলতেছে সারা দেশে। কারণ কি ভাই জানেন? আমাদের দেশের না হলো 15-20 লক্ষ লোক কোনো কাজ কাম করে না, এরা রাজনীতি কইরা খায়। কি ধরনের রাজনীতি? ওই যে বড় ভাইয়ের নাম বেচা, হয়তো ঘাটে যায়া একটা চাঁদাবাজি করে, বড় ভাইয়ের নাম বেচা ফুটপাতে, মনে করেন এখান থেকে ওই পর্যন্ত আমার, এখান থেকে ওই পর্যন্ত তোর। এই যে দেখেন না কাকরাইল, গুলিস্তান, এই জায়গাটা থেকে জানেন না হলো প্রতিদিন মিনিমাম 20 কোটি টাকা চাঁদা উঠে, পুরা এই সেগুন বাগিচা নিয়ে, পল্টন নিয়ে, গুলিস্তান নিয়ে। ধন্যবাদ জানাই আমাদের সেনাবাহিনীর গর্বিত সৈনিকদের এমনকি ঊর্ধ্বতন অফিসারদের। রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে, যেখানে হয়তো আমাদের সাধারণ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ফাংশন করতে পারছে না, অথবা নেতাদের কাছে কিছুটা জিম্মি, পুলিশেরও দোষ নাই, সেখানে সেনাবাহিনী একমাত্র বাহিনী যারা এগুলোকে ব্যালেন্স করতে পারে। সার্জিসদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সার্জিসের বন্ধু হান্নানের উদ্দেশ্যেও এখানে বার্তাটা কানেক্টেড, এবং কি এনসিপি যারা অনেক নেতারা আছেন তাদের সাথেও কানেক্টেড। এই দেশে আর মব চলবে না। মব ঘটাই দিয়া দায়সারা বক্তব্য, ফেসিবাদের দোসর হিসাবে পরিচিতি করা, সেটা নিয়ে কথা বলা, ভাই এদেশে আইন আছে। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পাইছেন, অশান্তির বন্যা তো এই মুহূর্তে দেশে বিভিন্ন জায়গায় আপনারা ঘটানোর চেষ্টা করছেন, এমনকি ডক্টর ইউনূসকে বিতর্কিত করছেন এই মবের কারণে। মব একটা কমন ওয়ার্ড হয়ে গেছে না? এর আগে 25-এর আগে বা 24-এর শেষের আগে মানুষ মব চিনত গত কয়েক বছর, বাট রাইট নাও এগুলো ডক্টর ইউনূসকে প্রশ্নবিদ্ধ করছে। আর এই জন্যই সেনাপ্রধান গেল কয়েকদিন আগে মব ইস্যুতে খুবই শক্ত বার্তা দিয়েছেন। আর অলরেডি আজকে আমরা দেখছি যে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের যে বাসভবন স্কাই ভিশন বা স্কাই ভিউ, সেখানে এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে, নিরাপত্তা দিচ্ছে। পাশাপাশি ওনার বাসভবনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় গতকালকে মধ্যরাতে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির নেতাদেরও ডেকে জিজ্ঞাসা করেছিল সেনাবাহিনী। বৈষম্যবিরোধী নেতাদের জিজ্ঞাসাবাদ করছে শুনে সার্জিস আবার সেখানে দৌড়ে আসে। আসার পরে সেনাবাহিনীর 72তম পদাতিক ব্রিগেডের যিনি কমান্ডার আছেন, ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম, যথেষ্ট বিচক্ষণতার সহিত কথা বলেছেন। ওনার লাইভের কথাগুলো আমি শুনেছি। তো তিনি তখন বলছেন যে সার্জিস আলমকে শরীরে যতক্ষণ রক্ত আছে
উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান। আমরা কাউকেই আর উৎসাহিত করব না কিসে, যে দেশের বিরুদ্ধে কিছু করবে। আপাতত স্ট্যান্ডিং হলো, অবস্থান হলো, যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মানে নাশকতা করে, মবের নামে যে আগুন লাগায়, ঘর বাড়ি ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না, এইটা করার সুযোগ নেই। আর এখন খুবই সুন্দর গোছালো বক্তব্য। তো এখানে আপনার সাজিদের সাথে কথা বলার পর আমরা দেখেছি যে ওই সময় রাত 12:30 দিকে নগরীর পায়রা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ইমতিয়াজ আহমেদকে সেনাবাহিনীর এই ব্রিগেডের যিনি কমান্ডার আছেন ব্রিগেডিয়ার সাহেব জিজ্ঞাসাবাদ করছিলেন। খবর পেয়ে বৃষ্টির মধ্যে সেখানে ছুটে গিয়েছিল সার্জিস। এরপর স্থানীয় বিএনপি নেতাদেরও জিজ্ঞাসাবাদ করেছিল সেনাবাহিনী। তো আমরা এখানে পাল্টাপাল্টি ঘটনা বক্তব্য আছে। বৈষম্য বিরোধীদের বক্তব্য যে জাতীয় পার্টির রংপুরের যারা নেতাকর্মীরা আছেন তারা বৈষম্য বিরোধীর উপর হামলা করছে। এমনকি এটা নিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে থানাতে 2 দলই পাল্টাপাল্টি মামলা করছে, কিন্তু ওসি সাহেব কোনো মামলাই নেন নাই। সর্বশেষ এই মুহূর্তে সেনাবাহিনী সেখানে পাহারা দিচ্ছে। আমরাও মনে করি এই মবদের যারা বাবা আছেন, বাবা তোমাদের জন্য কিন্তু কোনো একদিন মব আসবে। সেনাবাহিনী সারা বছর মাঠে থাকবে না, আজকে আছে বিধায় অনেকের জন্য উপকার হচ্ছে, কিন্তু তারা সবসময় মাঠে থাকবে না। পুলিশ এই যে এখন মব ঘটাতে গেলে যাদের ইশারায় উদ্দেশ্যে ঘটে পুলিশ চুপচাপ থাকে, কিছু করার নাই, পুলিশ কি বিপদে পড়বে নাকি? এগুলো কিন্তু আবার আসতে পারে। ওই যে দেখবেন মাছ ধরে পুকুরে, তো জাল আস্তে আস্তে টেনে একসাথে চারিদিক থেকে টেনে এক জায়গায় এসে জড়ো করে ফেলে। এখন ইউনূস সাহেবের অবস্থা এরকম যে বিভিন্ন দল, বিশেষ করে বিএনপি এবং তার সাঙ্গপাঙ্গ, তার চামচা কিছু দল, তারা এমন ভাবে জাল বিছাইতেছে, মানে ডক্টর ইউনূস সরকারকে আস্তে আস্তে আটায় আনতেছে। এখন মেইন এজেন্ডা দাঁড়িয়ে গেছে এখন নির্বাচন। নির্বাচন কখন? বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, আর সরকার বলছে ডিসেম্বর থেকে জুন 2026-এর মধ্যে করবে। এখন এইটা নিয়ে মতবিরোধ, এইটা নিয়ে 2 ভাগ হয়ে গেছে। এক পক্ষে বিএনপি, তার সাথে ছোট ছোট কিছু দল, আর আরেক পক্ষে হচ্ছে এনসিপি, জামাত এবং কিছু ইসলামী দল। এখন বিএনপির তাড়াহুড়ো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে তারা ক্ষমতায় চলে যাবে। এখন তারা অনেকটা এরকম অবস্থা দাঁড়িয়েছে, তারা এক দফা, মানে নির্বাচন ডিসেম্বরে দিতে হবে, তাদের নেতা ফেতারা সবাই হুমকি দিতেছে। এখন সরকার কিছুটা ভয় পাইছে এটা নিয়ে, এবং ভয় পেয়ে আবার বিএনপিকে ডাকছে 2 জুন। এখন জামাত এবং এনসিপি তারা বলতেছে না, ঠিক আছে, নির্বাচন যখনই হোক আগে সংস্কার হতে হবে। এখন ইউনূস সাহেব জাপানে গিয়ে বলছেন যে বাংলাদেশের শুধু একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এখন এইটা শুনেও তেলে বেগুনে জ্বলে উঠছে আবার বিএনপি। তারা বলতেছে না, আমরা কেন, আমাদের সাথে 30-40টা দল আছে, এবং যাদের কথা বলতেছে এরা আসলে নাম কাও সাইন্টিফিক ভিত্তিক দল। এরা নির্বাচন করে কেউ এমপি হওয়ার মতো, যে এককভাবে করে এমপি হবে এরকম সম্ভাবনা এদের নাই বলতে গেলে। এখন এই যে ইউনূস সাহেব এটার বলার পর তার যে চামচারা বিএনপির লাভ দিয়ে উঠছে যে আমরাও চাই নির্বাচন, এইগুলো অনেকে মনে করতেছেন যে বাটার ঘি খাওয়ার রাজনীতি আবার শুরু হয়েছে। কারণ তারা জানে এখন সংস্কার না হলে পরবর্তী সংস্কার করবে তার কোনো আশা নাই, এবং এটা জেনেও তারা ওই বিএনপির সাথে আছে, দ্রুত নির্বাচন করে তারাও বাটার ঘি খাইতে পারে কিনা সেটা সংস্কার এটা মোটামুটি এখন তার মাথা থেকে চলে গেছে। এবং তারা কিন্তু কিছুদিন আগে তারাও নিজেরাও সংস্কার নিয়ে চিল্লাইছিল। এখন এই যে দলগুলো তারা কারা, মানে এরা বলতেছে যে বিএনপি সংস্কার করবে, মানে যারা ক্ষমতায় যাবে তারা করবে। এখন যারা এদের সাপোর্ট করতেছে এদের তো কোনো শক্তি নাই যে পার্লামেন্টে 2-4 জন তারা এককভাবে নির্বাচন করে যেতে পারে বা সরকারকে চাপ তৈরি করতে পারে, এরকম দল তো তারা না। তাহলে তারা হঠাৎ করে ওই সংস্কার থেকে সরে গেল কেন? এটা নিয়ে লাফালাফি করতেছে কেন? মানে এটা পরিষ্কার, এটা যে বাটার ঘি খাওয়ার মতলব। এখন কথা হচ্ছে দ্রুত নির্বাচন ডিসেম্বরে নিয়ে তাড়াহুড়ো করতেছে কারা? এগুলো ছোট ছোট দল, যেমন মান্নান নাগরিক ঐক্য, আন্দোলির রহমান প্রার্থীর বিজেপি, তারপরে ওই যে নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ,
তারপর সিপিবি এর মুজাহিদুল ইসলাম সেলিম, এবি পার্টি, এলডিপি, লেবার পার্টি, বাসদ সহ এরকম কিছু খুচরা দল, মানে যাদের এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এখন তারা এদের ঘাড়ে পা দিয়ে এদেরকে ব্যবহার করে মানে সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা দুইটা সিট পাবে, মানে এইটা অথবা মন্ত্রী হওয়া যায় কিনা এই আশা নিয়ে তারা আসছে। 5 আগস্টের পরে দেখেন বাংলাদেশে কতগুলো মব হলো, কতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলো, কতগুলো সম্পত্তি স্থাপনা করে দেওয়া হলো, এগুলো কিন্তু বিচার বহির্ভূত। কিন্তু বর্তমান সময় বর্তমান সরকারের আমলে কিন্তু আমরা দেখতেছি, মনে হইতেছে যে এইটা আইনগতভাবে তাদের ঠিক আছে। বর্তমান সরকার এই মব যারা করে তাদেরকে বৈধতা দিচ্ছে এরকমই মনে হয়, কারণ তারা প্রকাশ্যে জনসম্মুখে এমনকি মিডিয়া দ্বারা প্রচারও করে তারা। এখন আপনি ভাবেন যে এই সরকার যখন ক্ষমতা হারাবে বা এই সরকারের ক্ষমতা যখন পরিবর্তন হবে তখন এই কাজগুলো কি অবৈধ হিসেবে প্রমাণিত হতে পারে না? শেখ হাসিনার উন্মুক্ত বিচার, উন্মুক্ত শব্দটা এই জন্য ব্যবহার করলাম যে উন্মুক্ত অর্থ হচ্ছে খোলামেলা, মানে সবার জন্য সহজলভ্য। শেখ হাসিনার বিচারটা বাংলাদেশের সবাই দেখতে পেতেছেন বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, মানে আপনার যে বিচার কার্যক্রম চলতেছে সেটা মিডিয়ায় প্রচার করা হইতেছে। সেই জন্য আমি বললাম শেখ হাসিনার উন্মুক্ত বিচার, সেই বিষয়ে আজকে আলোচনা করার জন্য ক্যামেরার সামনে আসলাম। দেখেন এই বিচার নিয়ে অনেককে আমি ওই যেমন বিটিভিতে সম্প্রচার করা হইতেছে, বিটিভির সাথে সাথে আরো অন্যান্য মূলধারার গণমাধ্যমে লাইভ সেটা দেখানো হলো, আমিও দেখলাম দীর্ঘক্ষণ ধরে। এবং সেইটার যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে অনেকে মন্তব্য আমি পড়লাম, সেখানে পক্ষে বিপক্ষে অনেকে অনেক রকম ভাবে লিখতেছেন। তবে বেশ কিছু মন্তব্য আমার দৃষ্টি আকর্ষণ করছে। তার মধ্যে একটা মন্তব্য কমন, সেটা হলো যে সবাই বলা বলি লিখতেছে আর কি যে এইটা দেখে বিএনপির সচেতন হওয়া উচিত। আবার এটা অন্যভাবে অনেকে লিখতেছে যে এই শেখ হাসিনা, তাদের শব্দটা বা ভাষাগত কিন্তু পার্থক্য আছে, আমি সেই শব্দগুলো ব্যবহার করতে চাই না, একটা শব্দ ব্যবহার করি। একজন লিখছে যে স্বৈরাচারী শেখ হাসিনার বিচার দেখে বিএনপির শিক্ষা নেওয়া উচিত, এই কথাটা তিনি লিখছেন। এরকম লেখা আরো অনেকে লিখতেছেন। আমি লেখাটা পড়ে আমার কাছে মনে হলো যে কথাটা সত্যই বলছে, কিন্তু আংশিক সত্য কথা বলছে, মানে আংশিক যুক্তিযুক্ত কথা বলছে। সত্য শব্দটা এখানে হবে না, এখানে হবে আংশিক যৌক্তিকতা আছে। তিনি যদি এভাবে লিখতেন যে এই কার্যকলাপগুলো দেখে বিচার কার্যক্রম দেখা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত, তাহলে মোটামুটি গ্রহণযোগ্যতার মধ্যে আসতো। কিন্তু শুধু একটা রাজনৈতিক দলকে টার্গেট করে এই ধরনের মন্তব্য, সেটা ভালো কিছু আশা করা যায় না সেটার পরিপ্রেক্ষিতে। যাই হোক, আমি যেটা বলতে আসলাম ক্যামেরার সামনে, যে এই যে উন্মুক্ত বিচারটা হইতেছে, এই শেখ হাসিনার বিচার যারা চাইছে তারা কিন্তু ব্যাপক খুশি। আর তাদের মধ্যে অনেকেই তো 5 আগস্টের পরে বড় গলায় জোর গলায় বলছে, এমনকি রায়ও দিয়া ফেলাইছেন অনেকে, তাই না, যে শেখ হাসিনাকে নিয়ে আসা হবে শুধুমাত্র ফাঁসির মঞ্চে দাঁড় করানোর জন্য। এটা তো এক ধরনের রায়, এ ধরনের রায়ও কিন্তু অনেকে দিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা কি দেখলাম যে বিচার কার্যক্রম শুরু হলো কেবল। শুরু বলতে বাংলাদেশের বিচার কার্যক্রম সম্পর্কে কিন্তু আমরা জানি যেটা দীর্ঘ একটা প্রসেস, দীর্ঘ একটা সময় ধরে চলতে থাকে, রায় হতে সময় লাগে। যদিও বর্তমান সরকারের সময়ে বিচারগুলোতে রায় একটু দ্রুত সময়ের মধ্যে আসার সম্ভাবনা বেশি, কারণ রাজপথ থেকে বিভিন্ন ধরনের রায় চলে আসতেছে। আচ্ছা, তারপরে মানে মেন প্রথম পয়েন্টে আসি যে বিএনপি শিক্ষা নেওয়া উচিত কেন, বিএনপি কি করছে, এইটা বুঝতে হলে আমাদেরকে এই বিচার কার্যক্রমের আগে, মানে যে কারণে বিচারটা শুরু হলো সেইটা সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। 5 আগস্টের আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, অর্থাৎ শেখ হাসিনা সরকার প্রধান ছিলেন। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে ঠিক কী হচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনূসের বিষয়ে অনেক কথা হয়, সার্জিস হাসনাত তাদের বিষয়ে কথা হয়, দেশের মধ্যে কী হচ্ছে, নির্বাচন ইস্যু, এইসব নিয়ে কিন্তু অনেক বক্তব্য দিচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, তখন আপনাদের আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই।